আচ্ছা, তাহলে আপনার মার্কার্সে যেটা পরীক্ষা দিয়েছেন এটা হচ্ছে 30-এর মধ্যে 27। আলহামদুলিল্লাহ, ভালো স্কোর। আর সবসময় চারটা বিষয় মানে আপনার মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান যেটা, জি। সেটা হচ্ছে আপনি এই সিআইএসএসপি এর অফিসিয়াল বুক যেটা, অফিসিয়াল বুকটা আপনাকে দেখতে হবে। এইটা পড়তে হবে। এটা হচ্ছে আপনার মেন, আমাদের মেন সোর্স হচ্ছে এটা। সেকেন্ড যেটা, আপনি এই যে পড়তেছেন, পড়ার পাশাপাশি সিআইএসএসপি এর কোশ্চেন অ্যান্ড আনসার যেটা অফিসিয়াল বুক, যেটা আমার মার্কিং করা, এটা দেখবেন। সেকেন্ড যেটা, কোশ্চেন অ্যান্ড আনসার বুক যেটা আছে, এই চ্যাপ্টারের উপরে এই রিলেভেন্ট কোশ্চেন গুলো সলভ করে ফেলবে। থার্ড ওইটা অবশ্য নাম্বার যে, হ্যাঁ, ওইটা অবশ্য দেখতেছি আমি। আচ্ছা, থার্ড নাম্বার পয়েন্ট যেটা, সেটা হলো আপনি আমাদের যে, আমার যে রেকর্ডিংটা আছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা যাবত যে রেকর্ডিং আছে, এটা দেখবেন যে এই বইটা ধরে ধরে যেহেতু পড়ানো প্রত্যেকটা টপিক, মানে এই চ্যাপ্টার রেকর্ডিংটা একটু দেখবেন, চ্যাপ্টার রেকর্ডিংটা একটু দেখবেন। আর 4 নাম্বার যেটা, সেটা হলো আমরা এই এক্সামটা দিবেন আমাদের লার্নস প্লেসের সাইটে, যেটা হচ্ছে এই এক্সামটা। তবে আমি রিকোয়েস্ট করবো যেটা, এটা 1 সপ্তাহ পড়া 1 সপ্তাহে শেষ করে দিতে। 1 সপ্তাহে মাত্র একটা চ্যাপ্টার আমরা দেখি। সো আপনি আপনি একটা স্ট্র্যাটেজি ফলো করতে পারেন। মনে করেন যে চ্যাপ্টার 4-এ আপনার আহ, এখানে হচ্ছে 50টা পেজ। হুম। 50টা পেজ হলে আপনি কয়দিন সময় পাচ্ছেন? 5 দিনে 5 × 10 = 50, 10 পেজ করে পড়বেন। হ্যাঁ, পড়বেন, কোশ্চেন আনসার প্র্যাকটিস করবেন, এবং লাস্টের যে 2 দিন আছে, এই 2 দিন একদম আপনার নোট নেওয়া, একদম ফুললি আপনি প্রিপেয়ার্ড হয়ে যাবেন। তাহলে কি হবে, আমাদের 21টা চ্যাপ্টার যখন শেষ হবে, তখন আমরা আবার ফুল লেন্থে মক টেস্ট গুলো দিব। দেওয়ার পরে আপনি এক্সামে বসে যাইতে পারবেন। এবং যেমন হয়তো আজকের এই চ্যাপ্টার পরে আপনাকে হয়তো ফুল লেন্থে একটা মক টেস্টের লিংক আমি দেবো। হুম, যেহেতু আমার চ্যাপ্টার ওয়াইজ ডোমেন 1 শেষ, ওকে, ডোমেন 1 এর উপরে আমরা একটা মক টেস্ট দেবো। এইভাবে আপনার প্রিপারেশন গুলো নিতে হবে। তাহলে আজকে আমরা দেখবো ল, রেগুলেশনস এন্ড কমপ্লায়েন্স। ল, রেগুলেশন এবং কমপ্লায়েন্স, এটা আমাদের ডোমেইন 1 যেটা, প্রথম ডোমেইন যেটা, সিকিউরিটি এন্ড রিস্ক ম্যানেজমেন্ট। এই ডোমেইন 1টাই মূলত এটা কভার করছে, খুব বেশি না, অল্প কিছু পয়েন্ট, 1.5 পর্যন্ত। আপনি যদি এই চ্যাপ্টারটা দেখেন, চ্যাপ্টার 4-এ এখানে কি কি আছে: ক্রিমিনাল ল, সিভিল ল, অ্যাডমিনিস্ট্রেটিভ ল, তারপরে কম্পিউটার ক্রাইম, ইন্টেলেকচুয়াল প্রপার্টি সম্পর্কে লাইসেন্স, ইম্পোর্ট এক্সপোর্ট, তারপর কমপ্লায়েন্স রিলেটেড কিছু বিষয়, এবং প্রকিউরমেন্ট বা কন্ট্রাক্টিং, এই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের আজকের আহ, এই চ্যাপ্টার 4টা কভার করব। তো তো আমি টোটাল রেকর্ডিং এর মধ্যে বিষয়গুলো ইন ডিটেলস লেভেল কিছু পয়েন্ট ডিসকাস করব। যতটুকু সময় পাই এই সময়ের মধ্যে আমরা এটা ডিসকাস করি। তো এইখানে প্রতিটা এক্সামের বা প্রতিটা সেশনে দেখবেন আমি একটা কমন কথা বলি, এসএসপি এটা কোনো টেকনিক্যাল এক্সাম নয়। পিপল অ্যান্ড প্রসেস ইজ গ্রেটার দ্যান টেকনোলজি। পিপল অ্যান্ড প্রসেস ইজ গ্রেটার দ্যান টেকনোলজি, থিঙ্ক লাইক এ ম্যানেজার। আপনি কখনোই টেকনিক্যাল বিষয়কে এমফেসাইজ দিয়ে আপনি কোনো কোশ্চেনের আনসার দিবেন না। এবং সিআইএসএসপির যে ল রেগুলেশন গুলো আছে, এটা মেমোরাইজ করার কোনো ল না। সিআইএসএসপি ইজ নট অ্যাবাউট মেমোরাইজিং ল। এটা কি? এটা হচ্ছে জাস্ট বেস্ট ম্যানেজমেন্ট ডিসিশনটা, বেস্ট ম্যানেজমেন্ট ডিসিশন যেটা, সেটাই, এটাকে ফোকাস করে আপনাকে স্টাডি করতে হবে। কিছু গোল্ডেন রুল আমি সব সময় বলি, যেটা যেমন আপনি যখন রিস্ক এর চ্যাপ্টারটা পড়বেন,
রিক্সের কোর্সে দিবেন, আপনি চিন্তা হ্যালো। করবেন, থিঙ্ক লাইক এ হিসেবে নিজেকে চিন্তা করবেন এই জন্য, নট এ লয়ার। আপনি এখানে কোনো লয়ার না, আপনি এখানে কোনো টেকনিশিয়ান না। তাহলে এই চ্যাপ্টারটার মাইন্ডসেটটা আপনার কেমন হবে? আপনি চিন্তা করবেন আপনি একজন রিস্ক অ্যাডভাইজার, কোম্পানি আপনাকে একজন অ্যাডভাইজারের কাজ কি, রিস্কটাকে কিভাবে একটা অ্যাকসেপ্টেবল লেভেলে আনা যায়। আপনি রিস্কটা অ্যাকসেপ্ট করবেন, না এটাকে অ্যাভয়েড করবেন, না এটাকে মিটিগেট করবেন, এই রিলেটেড বিষয়গুলো আপনি চিন্তা করবেন। আপনি এখানে কোনো লয়ার না, কোনো টেকনিক্যাল আনসার আপনার এখানে দেওয়ার প্রয়োজন নেই। এটা মূলত আমাদের এই ল রেগুলেশন এবং কমপ্লায়েন্স, এই এই মানে থিঙ্কিং হচ্ছে, এটা গোল্ডেন রুল হচ্ছে, এটা লিগাল ইস্যুর তো কথা বলছে, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের কথা বলছে, রেগুলেটরি রিকোয়ারমেন্টের কথা বলছে। তো যখন আপনি এগুলো স্টাডি করেন, তখন আপনি কোনগুলো মাথায় রাখবেন সহজে মনে রাখার জন্য। আপনি যদি এইখানে একটা আমরা মনে করি, যেমন নর্মালি যদি আপনি এরকম একটা কথা বলেন, CLIP, CLIP। আমি যখন আহ, আহ, এইগুলো নিয়ে স্টাডি করতাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এরকম ধরনের কিওয়ার্ড মনে রাখতাম, কারণ অনেক কিছু তো এটা আসলে আমার ওইভাবে মনে থাকতো না। হ্যাঁ, CLIP আপনি এইভাবে ট্রিট করতে পারেন। সিএলপি ক্লিপ। তে প্রথম সিটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল। কন্ট্রাকচুয়াল কন্ট্রাকচুয়াল তাহলে এলে এখানে কি আছে? এলে যেটা সেটা হচ্ছে লিগ্যাল। ভাই আপনার কথাগুলো কাটে আইতে যাচ্ছে। আমরা এখানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। হ্যালো। ভাই কথা শোনা যাচ্ছে না একদম। কি বলতে আমরা ভাই আপনার কথা কাটে যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না যে। যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রাইভেসি। হ্যাঁ, জি ভাই, কথাগুলো কথা কাটে। বোঝা যায় কি? এখন এখন শোনা যায়? এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। একটু আগে শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক স্ট্যান্ডার্ড, আছে, আচ্ছা। আচ্ছা, তাহলে আমি ইন্ডাস্ট্রি আমি আবার স্ট্যান্ডার্ড। একটু রিপিট করি। হ্যাঁ, এইখানে আমরা একটা মেন কিওয়ার্ড মনে রাখবো, যেটা সেটা হচ্ছে ক্লিপ। রিস্ক, সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টের যখন আমরা কমপ্লায়েন্সের কথাটা জানি, এল ফর লিগাল, আই ফর ইন্ডাস্ট্রি, আমরা আমাদের এই compliance এবং অন্যান্য লিগাল, লিগাল বলতে এখানে ল, আইন। হ্যালো। 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 জি, ভাইয়া কথা একদম হ্যাঁ শোনা আরিফ ভাই। যাচ্ছিল না। কথাগুলো ব্রেক হয়ে যাচ্ছে, আরেকবার কল দিব নাকি? আচ্ছা দেখি, আমি একটু ডিসকানেক্ট হয়ে হ্যাঁ হ্যাঁ, ওইটা আরেকবার করি।
শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। আরে ভাই, তাহলে আমরা কি মাথায় রাখবো? এই যে আপনি বললেন যে ক্লিপ কথাটাকে মনে রাখার জন্য যেন কুইকলি মনে থাকে আর কি, শর্ট ফর্ম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, সিএলআইপি। সিএলআইপি, ক্লিপ, কন্ট্রাকচুয়াল লিগাল ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অ্যান্ড স্ট্যান্ডার্ড। রিকোয়ারমেন্টস। হ্যাঁ, তাহলে এই দেখেন, এখন যদি আমরা এই রিকোয়ারমেন্ট যেটা আপনি লাস্টে বলেন, রিকোয়ারমেন্ট টাইপ থেকে যদি আমরা শুরু করি, হুম, তাহলে রিকোয়ারমেন্ট টাইপের মধ্যে এখানে কি কি থাকে? যেমন প্রথম যদি আমরা বলি কন্ট্রাকচুয়াল। হ্যাঁ, কন্ট্রাকচুয়াল, তাহলে কন্ট্রাকচুয়ালের মধ্যে কি কি আসতেছে? আপনি যখন কন্ট্রাক্ট করবেন তখন কি কি করেন বলেন তো? আপনি কোনো একটা অর্গানাইজেশনের জন্য অথবা এমপ্লয়ের সাথে যখন কন্ট্রাক্ট করেন তখন আমরা কি কি করি? কি কি করি বলতে আপনার হচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বার আমাদের লাগে নর্মালি যদি না, বলি আর ওইটা কি। না, মনে করেন যে আপনি আমার থেকে একটা কোনো আমি কন্ট্রাক্টর, মানে ও আমার থেকে কোনো একটা কন্ট্রাক্ট, সার্ভিস নিচ্ছেন। কন্ট্রাক্ট কন্ট্রাক্ট পেপার থাকে আমাদের সাথে, কন্ডিশন ওখানে লেখা থাকে যে কি কি ধরনের, কিসের জন্য কন্ট্রাক্ট করতেছি, কতদিনের জন্য সেটাকে কন্ট্রাক্ট আমরা কি করতেছি। বলি? সেটাকে আমরা কি বলি? কন্ট্রাক্ট, এস। লিগাল ডকুমেন্ট এটা। হ্যাঁ, লিগাল ডকুমেন্ট, তার মানে এইখানে আমরা সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, হ্যাঁ, এসএলএ, এসএলএ অথবা তো নন থাকেই, ডিসক্লোজার এগ্রিমেন্ট, এনডিএ, এনডিএ অথবা থাকে, আমরা হ্যাঁ। এটাকে ভেন্ডর এগ্রিমেন্ট বলতে পারি, তাই না? এনডিএ থাকে, হ্যাঁ। ভেন্ডর ভেন্ডর এগ্রিমেন্ট বলতে এগ্রিমেন্ট। পারি, হ্যাঁ। তাহলে এখন আমরা সবসময় মনে রাখবো যে কন্ট্রাকচুয়াল যেটা, সেটা এসএলএ, এনডিএ, ভেন্ডর এগ্রিমেন্ট, এই রিলেটেড কথাবার্তা আপনার আসবে। এখন কোর্সেনের মধ্যে কিন্তু আপনাকে কন্ট্রাকচুয়াল কোনো একটা ধারণা দিবে, সো ওইখান থেকে আপনি এই ধরনের কিওয়ার্ড গুলো দেখবেন, এসএলএ, এনডিএ, ভেন্ডর এগ্রিমেন্ট, এই রিলেটেড। আচ্ছা। এইখানে যখন আপনি এক্সামের টেকনিকটা বা ট্রিকটা কি হবে, যখন কন্ট্রাক্ট কথা বলবে তখন সব সময় মাথায় রাখতে হবে যে দুইটা পার্টির মধ্যে এটা লিগ্যালি একটা বাইন্ডিং এর কথা বলছে। কন্ট্রাক্ট বলতে হ্যাঁ। ওরা বোঝাচ্ছে দুইটা বা একাধিক কোম্পানি বা একাধিক অর্গানাইজেশনের মধ্যে ওরা লিগ্যালি একটা বাইন্ডিংস, লিগ্যাল একটা কোনো কিছু কাজ এখানে তারা করতে চাচ্ছে। এইটাই আপনি যখন কন্ট্রাক্ট বুঝবেন তখন কন্ট্রাক্ট বলতে মূলত এইটাকে বোঝাবে। এখন এই বিজনেস যে টু, এই হ্যাঁ যে কন্ট্রাক্টটা তো বিজনেস টু ইন্ডিভিজুয়াল, বিজনেস টু বিজনেস হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা হইতে পারে ওয়ান টু হ্যাঁ। ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, বিভিন্ন ভাবে হইতে পারে। হুম। হ্যাঁ, তাহলে এই যে কন্ট্রাক্টটা হচ্ছে, এই যে লিগাল একটা বাইন্ডিং, এখন তাহলে আমরা প্রথমে কন্ট্রাক্ট শেষ করলাম। হুম, সিএল আইপির প্রথম কন্ট্রাক্ট শেষ করুন, কন্ট্রাক্টের পরে আমি বলতেছি লিগালি বাইন্ডিং করা। তাহলে দেখেন, কন্ট্রাক্টের সাথে লিগাল শব্দটা যখন আসছে, এটা কিন্তু আমার সেকেন্ড পয়েন্ট ছিল। জি। তাহলে লিগালি, আমি যদি লিগাল কথাটা বলি তখন লিগালি কি কি বিষয় আমরা অ্যাকসেপ্ট করতে পারি, বা রেগুলেটরি বিষয়গুলো কি কি আসতে পারে? যেমন আমার গভর্নমেন্ট ল আসতে পারে, হ্যাঁ, সরকারি আইন, গভর্নমেন্ট ল। আমার হুম। বিভিন্ন ধরনের ল এখানে, জিডিপিআর, হ্যাঁ, জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন, অথবা আমার হিপ্পা, জিডিপিআর তো অনলি আমরা ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে ইউজ করি। ইউরোপিয়ান কান্ট্রির জন্য আমরা। কিন্তু আমি যদি কন্ট্রাক্ট করি ইউএস এর সাথে, তাহলে তো আমার জিডিপিআর এর দরকার নাই ওই জায়গাটায়। না, তখন ইউএস এর যে অ্যাক্ট যেগুলো আছে, হ্যাঁ, ইউএস ডিপার্টমেন্টের যে হুম, অ্যাক্ট গুলা ওই। এবং আচ্ছা, ইউএস এখন এর, আমি একটা জি, জিনিস একটু জিজ্ঞেস করি আপনাকে, এটা যে ইউএসএ তো আছে আপনার হচ্ছে লিগাল, লিগাল পার্টি, লিগাল যে ইয়াটা আমাদের, ওদের যে পেপারটা আছে ওইটা তো তিনটা তিনটা ধাপে কাজ করে। টাইপটা, ক্যারেক্টারটা আছে তিনটা দেখলাম। হ্যাঁ, তো একটা হচ্ছে আপনার ক্রিমিনাল ল আছে, সিভিল ল আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ল আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ লস। তাই এখন ঘটনা হচ্ছে যে যখন আপনি উম, ইয়া কন্ট্রাক্ট করতেছেন কারোর সাথে, তো এই কন্ট্রাক্টটা আপনার হচ্ছে কার আন্ডারে পড়বে? না, কন্ট্রাক্টটা কোন আন্ডারে পড়বে এই তিনটা ল নিয়ে
হ্যাঁ, আমার ভিডিওতে সুন্দর করে বলা আছে, দেখেন। যদি কোনো মারামারি, খুনাখুনি না, এইগুলো ক্রিমিনাল হয়। ক্রিমিনাল অ্যাক্ট যদি হয় হ্যাঁ, সেটাকে কন্ট্রোল করার জন্য ওরা ক্রিমিনাল ল ইন্ট্রোডিউস করছে। হ্যাঁ। বাট যখন আমি বিজনেস করতেছি তখন তো এখানে ক্রিমিনালের কিছু নাই। না, ক্রিমিনালের আছে। আপনি দেখেন, যদি আপনি হেলথ ইন্ডাস্ট্রিতে, হেলথ অর্গানাইজেশন, এদের কথা চিন্তা করেন, মনে করেন একজন পেশেন্টকে মেরে ফেলা হলো, অথবা হুম। পেশেন্টের আপনার মানে এমন কোনো পিআইআই ডেটা যেটা লিক হয়েছে, যার কারণে আসলে তার না, জন্য এটা। পিআইএ আপনি যদি লিক করেন, লিক করলে ক্রিমিনাল অ্যাক্টের মধ্যে পড়বে, এটা ঠিক আছে। তো আপনাকে ওইভাবে একটার সাথে আরেকটা মানে রিলেট হুম। করতে হবে। মানে ওটা ওটা তো দেখলাম যে কানেক্টেড, একটা আরেকটার সাথে কানেক্টেড, ওই জন্য আমি এক- জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, একটা আরেকটার সাথে কানেক্টেড। এবং এখানে আরো একটা মজার বিষয় হলো, যখন আপনি এই কানেকশনের এখানে যাবেন, হ্যাঁ, হুম তখন আপনি দেখবেন যে একটা, যেমন আমি ক্রিমিনাল ল এর অনেকগুলো কিন্তু এখানে সেকশন আছে, ধারা উপধারা। হুম 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 আবার আপনি যখন হিপ্পা নিয়ে, জিএল বা তারপরে আপনি জিডিপিআর এইগুলো নিয়ে চিন্তা করবেন, সেখানেও কিন্তু অনেকগুলো সেকশন আছে। তো ওই সেকশন টু সেকশন তখন আপনাকে এ করতে হবে। বাট হ্যাঁ, তা অ্যাজ ওই এ, যে সুপারসেট সাবসেটের কথা যেটা আপনি হ্যাঁ, ভিডিওতে হ্যাঁ, বললেন। তো এইখানে যেতে হবে। সো অ্যাজ এ, কিন্তু এইখানে কিন্তু প্রথমেই আমি একটা জিনিস আপনাকে বলছি, যে আমরা এখানে একজন রিস্ক অ্যাডভাইজর বা সিজর রোল প্লে করব। আমরা এখানে কোনো লয়ার অথবা কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে ইন ডিটেলস আমার এই যাব জায়গাটা না। প্রয়োজন নাই। না, হ্যাঁ, যাব না। তখনই আপনার প্রয়োজন হবে যখন আপনি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসেবে আপনাকে হায়ার করবে। তখন কিন্তু আপনার আবার ওই জিনিসগুলো আপনাকে জানা লাগবে, কারণ স্পেসিফিক কোনো একটা এরিয়ায় আপনার কনসালটেন্সি তারা নিচ্ছে। হ্যাঁ, তো অ্যাজ এ হোল, মানে অ্যাজ এ জেনারেলাইজড সিজো হিসেবে যদি আপনি চিন্তা করেন, তখন আপনাকে অত ডিটেলস লেভেলে আপনাকে যাওয়া লাগবে। হ্যাঁ, হ্যাঁ, এবার তাহলে এবার আমরা, বুঝতে। হুম তাহলে আমরা, দেখেন, আমরা কন্ট্রাকচুয়াল বিষয়টা নিয়ে তারপর যখন লিগ্যাল আসলাম, লিগ্যালে আমরা কি দেখলাম? লিগ্যালে দেখলাম আমাদের আমাদের গভর্নমেন্টের যে ল যেগুলো আছে, হ্যাঁ, জিডিপিআর, হিপ্পা, আপনি দেখবেন যে ইউরোপিয়ান ইউনিয়নের জন্য একরকম, আবার ইউএসএ কিছু ডেভেলপ করছে। আপনি আবার দেখবেন যে কম্পিউটার রিলেটেড বিষয়গুলো কিন্তু সবার আগে ইউএসএ কনসার্ন ছিল। এবং ওইখানে আপনাকে কোনো সাল মুখস্থ করার দরকার নেই। আপনাকে এমন কোশ্চেন আসবে না কততম অ্যামেন্ডমেন্টে এটা বলা হয়েছে, এটা তো এইটা আসবে না। সম্ভব না মুখস্থ করা, হ্যাঁ, এটা খুব না কঠিন ব্যাপার। মুখস্থ, এই, হ্যাঁ, এই জন্যই কিন্তু, দেখেন, আমি প্রথমে কিন্তু দুইটা কথা বলছি। একটা কথা বলছি যে আপনি যখন এইটা চিন্তা করবেন, হ্যাঁ, গোল্ডেন রুলের মধ্যে, যে আপনাকে এইটা মানে আপনাকে এটা মেমোরাইজ করার দরকার। আপনাকে এটা টোটালটা কোনো মতেই আপনার মেমোরি মেমোরাইজেশনের দরকার নেই। না। সিআইএসএসপি নট অ্যাবাউট মেমোরাইজিং ল, এই ল গুলো আপনাকে মেমোরাইজ করা দরকার। হুম। বাট আপনার ধারণা থাকতে হবে, এত সহজে আমরা যেটা বলছি এত না, মানে অ্যাটলিস্ট আপনার বিষয়টা সম্পর্কে ধারণা থাকবে। এবং জি। এই ল, এই রেগুলেশন, এগুলো কিন্তু ম্যান্ডাটরি। ম্যান্ডাটরি বলতে কি, এটা অপশনাল কিছু বিষয় না, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে দিবেন, নট লাইক দ্যাট। তাহলে আমরা এটাই। কন্ট্রাকচুয়াল, এর সাথে আমরা লিগ্যাল বা রেগুলেটরি বিষয়টি করলাম। এরপরে আমরা বলতেছি যে এই যে আপনি বললেন না, যে এই যে জিডিপিআর এর সাথে বা হিপ্পার সাথে কিভাবে এটা লিঙ্কেজ হচ্ছে, ওই হুম লিঙ্কেজের জন্য আমরা কি করছি, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, যে ইন্ডাস্ট্রির জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট। যেমন আপনি মাস্টার কার্ড, ভিসা কার্ড, হ্যাঁ, পেমেন্ট কার্ড নিয়ে চিন্তা করতেছেন, তখন আপনাকে কোনটা চিন্তা করতে হবে? পিসিআই ডিএসএস, পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড যেটা আছে, পিসিআই ডিএসএস, এটা নিয়ে চিন্তা করতে হবে। আপনি সাইবার সিকিউরিটি অথবা আইটি সিকিউরিটি বা ইনফরমেশন সিকিউরিটি নিয়ে চিন্তা করতেছেন, দেন ISO 27001, এই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড গুলো আপনাকে চিন্তা করতে হবে। সো এখানে কোনো ল না, বাট এইগুলো হচ্ছে আমার বিজনেসের জন্য এটা ইম্পর্টেন্ট। আইএসও অথবা পিসিআই ডিএসএস, এগুলো কিন্তু ল না, স্ট্যান্ডার্ড, বাট এগুলো আমার বিজনেসের জন্য আমার প্রয়োজন। বুঝতে পারছি। তাই এক্সামে আসলে আপনি আসলে প্রায়োরিটি কোনটা দিবেন? দেখেন, আমি আপনাকে বলছি যে আপনি ল, রেগুলেশন,
তারপরে আপনাকে বলছি কন্ট্রাক্ট অথবা স্ট্যান্ডার্ড, তাহলে আপনি সবার প্রথমে গুরুত্ব কোনটা দিবেন? যেটা ম্যান্ডেটরি, তাই না? তাহলে হুম ম্যান্ডেটরি আমরা কোনটা বললাম? আমরা লিগ্যাল বিষয়গুলো যেমন ল, এটা ম্যান্ডেটরি, এটা সব থেকে বেশি গুরুত্ব। এটা রেগুলেশনের থেকেও কিন্তু ল ইম্পর্টেন্ট। আবার এই যে কন্ট্রাক্ট যেটা, এই কন্ট্রাক্টের থেকেও কিন্তু রেগুলেশন ইম্পর্টেন্ট। আর স্ট্যান্ডার্ড যেটা, স্ট্যান্ডার্ডের থেকে আমার মানে যেটা কন্ট্রাক্ট যেটা, সেটা আমার ইম্পর্টেন্ট। তো আমরা যদি এইটা একটু করি, হ্যাঁ, এটা কিভাবে আমরা এটাকে সাজাইতে প্রায়োরিটাইজ পারি? করি। যদি প্রায়োরিটাইজ করি তাহলে লিগালটা প্রথমে আসবে, হ্যাঁ, তারপরে প্রথমে, হচ্ছে লিগালটা প্রথমে আসবে নাম্বার হ্যাঁ, ওয়ানে। তাহলে নাম্বার ওয়ান আমি যদি বলি যে ল, ঠিক আছে, হুম ল, তাহলে এই ল, ল থেকে কম ইম্পর্টেন্ট যেটা, সেটা আমরা বলতে রেগুলেশন, না? হুম রেগুলেশন, আমরা বলি না ভাই, ল এন্ড রেগুলেশন, হুম ল যদিও এন্ড আমরা রেগুলেশন। আহ, হুম, একসাথেই বলি, কিন্তু লটা হচ্ছে ফার্স্ট, দেন রেগুলেশন আসলো, রেগুলেশন, তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, কন্ট্রাক্ট যেটা, কন্ট্রাক্ট কন্ট্রাক্ট, করি যেটা, কন্ট্রাক্টও হতে পারে, কন্ট্রাক্ট। আর এর পরে যেটা, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। মানে সবার আগে হচ্ছে ল। হুম হুম, এই যে ল কোনগুলো পড়ছেন? ক্রিমিনাল ল, সিভিল ল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ। অ্যাডমিনিস্ট্রেটিভ ল, এরা তো মেনলি ফোকাস করছে ইউএস এর টাকে, আর সাথে ভাই একটু এই সাবজেক্টটা ইউএস এর, হ্যাঁ, সিআইএসএসপি, হ্যাঁ, এটা এটা না মূলত ওই জন্য ওরা তাদের। ওইটাকে ফোকাস করছে, আর অল্প অল্প একটু উদাহরণ দিছে যে জিডিপি, সৌদি আরব, তারপরে হচ্ছে হুম, ইউরোপিয়ান ইউনিয়ন, হ্যাঁ, এদেরকে একটু করছে। এদেরকে একটু মানে মানে একটু টাচ করছে, আর কিছু বলে হ্যাঁ, নাই। জাস্ট এটা একটু মনে রাখবেন, এলআরসিএস, হ্যাঁ, হুম প্রথমে ল, স্ট্রংগেস্ট রেগুলেশন, তারপরে কন্ট্রাক্ট, এবং সব থেকে উইকেস্ট যেটা, সেটা হচ্ছে হুম এবং স্ট্যান্ডার্ড কেন উইকেস্ট দেখেন, আমরা বেজ লাইন বলি না? বেস লাইন, হ্যাঁ হ্যাঁ। বেজ লাইন বলতে কি, মিনিমাম রিকোয়ারমেন্ট, স্ট্যান্ডার্ডের মধ্যে যেটা একদম জিস্ট, যেটা ছাড়া চলবেই না, সেটাই কিন্তু আমরা বলি বেজ লাইন। তার মানে স্ট্যান্ডার্ড যদি আপনি সব স্ট্যান্ডার্ড গুলো মেনটেন নাও করেন, এটা কোনো ইস্যু না। এই যে আমরা পিসিআই ডিএসএস এর কথা বলতেছি না, দেখবেন হুম সুইফটের, সুইফট যেটা এক দেশ থেকে আরেক দেশে পাঠানোর জন্য, টাকা পাঠানোর জন্য আমরা যেটা করি সুইফট সিস্টেম, সুইফট হুম সিস্টেমের ওইখানে কিন্তু এইগুলো আছে যে স্ট্যান্ডার্ড এতগুলো, বাট কোনগুলো আপনি, আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে, কোনগুলো আপনি মিনিমাম লেভেলে করতে পারবেন, কোনটা না করলেও হবে, কোনটা মডারেট, এইভাবে আপনার ওখানে ডিজাইন করা থাকে। বুঝতে আর পারছি। সবার আগে ল এবং সবার শেষে যেটা, সেটা আমরা বলতে পারি আমার স্ট্যান্ডার্ড যেটা, হ্যাঁ। হুম তো এখন আহ, এরপরে দেখেন এই যে প্রাইভেসি রিকোয়ারমেন্টের কথা বলছে, সেকেন্ড পয়েন্ট যেটা, এই পয়েন্ট হচ্ছে প্রাইভেসি নিয়ে কথা বলছে। হুম, এটা হচ্ছে প্রাইভেসি নিয়ে, প্রাইভেসি রিকোয়ারমেন্ট। তাহলে প্রাইভেসি রিকোয়ারমেন্ট বলতে কি? প্রাইভেসির ক্ষেত্রে মেনলি এই চ্যাপ্টারটায় তিনটা বিষয়কে ওরা খুব গুরুত্ব দিছে। প্রাইভেসি যদি আপনি মেনটেন করতে চান, এক নাম্বার কাজ হলো আপনি যখন কোনো ডেটা কালেক্ট করবেন, তখন লিমিটেড ডেটা কালেক্ট করবেন, মানে আপনার যেগুলো প্রয়োজন শুধুমাত্র সেইগুলো। আপনার জি। একজনের নাম প্রয়োজন, তার মোবাইল নাম্বার প্রয়োজন, বা তার ইমেল অ্যাড্রেস প্রয়োজন। এখন যদি আপনি চিন্তা করেন যে না, তার গ্রাম কোথায়, তার ফাদার্স নেম, মাদার্স নেম, তার টিন নাম্বার, না যেগুলো না, দরকার না সেগুলো করার দরকার হুম নেই। ও ও হয়তো ইনফরমেশন নিয়ে আপনার ডাটাবেস ভারী করার তো দরকার নাই। ডেটাবেস ভারী শুধু না, মেন সমস্যা হচ্ছে আপনার খরচের চিন্তা করতেছেন, এর পাশাপাশি আপনি কেন ভাই লাইবিলিটি নিবেন আর একজনের? লাইবিলিটি তো অবশ্যই বিগ লাইবিলিটি, যখনই আপনি পার্সোনাল ডাটা নিয়ে কাজ করবেন রিস্ক তো অনেক বেশি। হ্যাঁ, তাহলে আপনি প্রাইভেসি রিকোয়ারমেন্টের এখানে প্রথম চিন্তা করতে হবে, আমার লিমিটেড কালেকশন, কালেকশন লিমিটেশনের বিষয়ে আমাদেরকে কনসার্ন হইতে হবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে পারপাসটা লিমিটেশন করতে হবে। পারপাসটা আপনি চিন্তা করতেছেন কি, যে নিয়ে রাখি না ম্যারেজ ডে, যদি তার কারণ হচ্ছে তার বিয়ের বিবাহ বার্ষিকীতে আমি তাকে একটা টেক্সট করব, একটা উইশ করব, বাট আপনার মেজর পারপাসটা ছিল কিন্তু ডিফারেন্ট।
আপনার বিজনেস পারপাস ছিল, এবং ছোট্ট একটা অংশ, বাট আপনি আরো কিছু ডেটা কালেক্ট করে রাখতেছেন যে ইন ফিউচারে ইউজ করার জন্য। তার মানে আপনার পারপাসটা কিন্তু আপনি এক্সটেন্ড করতেছেন, বাট প্রাইভেসি রিকোয়ারমেন্টের জন্য আপনার পারপাসটা লিমিট করতে হয়। হুম 2 নাম্বার। থার্ড নাম্বার যেটা, সেটা হলো আপনার ডেটা মিনিমাইজেশন। তার মানে আমরা কি দেখলাম? কালেকশন লিমিটেশন, পারপাস লিমিটেশন এবং ডেটা মিনিমাইজেশন। এইটা মূলত আমার এইখানে এই প্রাইভেসির এই পয়েন্টটাতে কালেকশন লিমিটেশন, পারপাস লিমিটেশন, আর থার্ড নম্বর যেটা আছে, হ্যাঁ, আমার যে ডেটা, এই ডেটা মিনিমাইজেশন। এইটা মূলত আমার এই প্রাইভেসি রিকোয়ারমেন্ট। হ্যাঁ, প্রাইভেসিটা যদি আমরা মেনটেন করতে চাই, আমাকে চিন্তা করতে হবে। আপনি যখন পিআইআই রিলেটেড কোনো কোশ্চেন আসবে, পার্সোনালি আইডেন্টিফাইয়েবল ইনফরমেশন, প্রাইভেসির ক্ষেত্রে, তখন আপনি সব সময় ইয়ে করবেন প্রাইভেসি ফার্স্ট। পিআইআই রিলেটেড আসলে প্রাইভেসি ফার্স্ট, সবার আগে প্রাইভেসির গুরুত্ব এখানে বেশি। হ্যাঁ, তা আপনি হুম আহ, আপনি দেখেন এখানে তাহলে আছে লিগ্যাল ইস্যু যখন আসবে, তখন আপনি সব সময় আপনি মনে করবেন যে ল যেটা আছে এটার গুরুত্ব সবার বেশি। এবং এইখানে 5টা পয়েন্ট লিগ্যাল ইস্যুর ক্ষেত্রে, লিগ্যাল, এই যে আমরা ক্রিমিনাল ল বা সিভিল ল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর কথা বলতেছি, যখন এই ল রিলেটেড ডিসকাশন আসবে, 5টা বিষয় আপনি মেইনলি ফোকাস করবেন, মানে মাথায় নিয়ে আপনি এক্সামের আনসার গুলো দিবেন। এই 5টা বিষয় কি? প্রথম হচ্ছে, আপনি দেখবেন সাইবার ক্রাইম বা ডেটা ব্রিজ রিলেটেড যদি কোশ্চেন আসে, কোশ্চেন কি সাইবার ক্রাইম অথবা ডেটা ব্রিজ হয়েছে, যদি এই ধরনের কোনো ইস্যু আসে, সবার আগে আপনি কি চিন্তা করবেন? হুম আপনি সাইবার ক্রাইম আপনি হলে হ্যাঁ, প্রাইভেসি মনে করেন, প্রাইভেসি আমি চিন্তা করব যদি ডেটা ব্রিচ হয়। হুম, এখন মনে করেন প্রাইভেসি আপনার ইয়ে হয়ে গেছে, শুনেন, হুম আপনি এখন কিন্তু ফিল্ড ওয়ার্ক করতেছেন, কাজ করতেছেন, মানে আপনি একটা অর্গানাইজেশনের সিজো, আপনার অর্গানাইজেশনে সাইবার ক্রাইম হয়েছে অথবা অর্গানাইজেশনের ডেটা ব্রিজ হয়েছে, তাহলে হুম আপনি প্রথম স্টেপটা কি হবে? ফার্স্ট স্টেপ হলো আপনার এভিডেন্স, যেটা এই এভিডেন্সটা প্রিজার্ভ করতে হবে। আপনার এভিডেন্সটা প্রিজার্ভ করতে হবে, অনেকে আপনি দেখছেন ডার্ক ওয়েবে আপনার ক্রিটিক্যাল ডেটা, আপনার সেন্সিটিভ ডেটা এটা ঘুরে বেড়াচ্ছে। সো ফার্স্ট অফ অল আপনাকে এই ডেটাটা প্রিজার্ভ করতে হবে, মানে কোন ডেটা, কোন তথ্যগুলো আপনাকে নিতে হবে। কারণ কি? কারণ আপনি তো ভাই, আপনি ম্যানেজমেন্টকে রিপোর্ট করতে হবে, তাই না? হুম ম্যানেজমেন্টে বললেন, ম্যানেজমেন্ট বললো যে কই কি, কোথায় কি দেখা যাচ্ছে, আপনি ওইটা দেখাইলেন। এবার আপনি বললেন স্যার আমি তো ডার্ক ওয়েবে দেখছি। পরে আপনাকে বললো যে কই দেখাও তো, তখন আপনি আর দেখতে পাচ্ছেন না। এর মধ্যে হচ্ছে টেক ডাউন করে ওই ডেটাটা তারা মুছে ফেলছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনাকে এভিডেন্স, যেটা এই এভিডেন্সটা প্রিজার্ভ করা। আপনি দেখবেন নর্মালি যখন ক্রাইম হয়, ভাই একজন আরেকজনকে মার্ডার করছে, পুলিশ সেখানে যে কি করে, আলামত গুলো সংগ্রহ করে, তাই না? হুম হুম আপনি দেখবেন এভিডেন্স ওই যে, এভিডেন্স কালেক্ট করে। হ্যাঁ, হলুদ অথবা লাল ফিতা দিয়ে দেখবেন ওই এরিয়াটা ঘিরে দেয়, যে হুম ওর ভিতরে যেন কেউ না আসতে পারে। হুম সিকিউর এরিয়া করে এটা। হ্যাঁ, তাহলে কি আপনি এক্সামে ক্রাইম বা ডেটা ব্রিজ আসলে সবার আগে চিন্তা করবেন কি? প্রিজার্ভ এভিডেন্স, এভিডেন্স, হ্যাঁ এভিডেন্স গুলো এভিডেন্স প্রিজার্ভ। প্রিজার্ভ করতে হবে আমাকে। তারপরে কি করবেন? তারপরে আপনি অথরিটিকে নোটিফাই করবেন। তাহলে ফার্স্ট স্টেপ কি? Evidence প্রিজার্ভ, collection, preserve the evidence, and then notify দেন নোটিফাই management. অথরিটিস। এখন যদি আপনি আপনার কোশ্চেনের মধ্যে এরকম টেকনিক যদি দেয়, হ্যাঁ, যে আপনি এইটাকে ফিক্সড করে ফেলবেন, টেক ডাউনে চলে যাবেন, নো, ফিক্স করাটা এটা ফার্স্ট স্টেপ না। ফিক্স তো আপনি করবেন, আপনি ফিক্স করলে হবে? আপনি এভিডেন্স রাখতে হবে, ম্যানেজমেন্টকে নোটিফাই করতে হবে, তারপরে আপনাকে এইটাকে ফিক্স করতে হবে। এখন দেখেন রিয়েলিটি, দেখেন বাংলাদেশে ম্যাক্সিমাম অর্গানাইজেশনে আইটির ভ্যালু এত কম, কারণ কি? এর কারণ কম হচ্ছে, দেখেন যে যখন সিস্টেম স্মুথলি চলে,
তখন ম্যানেজমেন্ট কিন্তু আসলে আইটি কে এত এত কিছু চিনে না, এবং আইটি তার জীবন প্রাণ দিয়ে চিন্তা করে ম্যানেজমেন্টের কানে যদি যায় তাহলে তো ভাই আমার চাকরির সমস্যা হবে, বা হুম ম্যানেজমেন্ট এটাকে কিভাবে নিবে, আমার সামনে প্রমোশন প্রমোশন হোল্ড হয়ে যাইতে পারে, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে। বাট আপনি, আপনার কাজই হলো ম্যানেজমেন্টের সাথে অ্যালাইন হয়ে কাজ করা, ম্যানেজমেন্টকে ইনফর্ম করা। হ্যাঁ, আপনি অর্গানাইজেশনের হেড যে তাকে বলছেন না, বাট আপনার ম্যানেজমেন্ট যিনি আছেন, আপনার লাইন বস যিনি আছেন, তাকে অ্যাটলিস্ট আপনাকে ইনফর্ম করতে হবে। হুম তাহলে প্রথম থিঙ্কিংটা হলো কি, রিজার্ভ করতে হবে এভিডেন্স, ম্যানেজমেন্টকে নোটিফাই করতে হবে, এবং এখানে কোনটা করা যাবে না প্রথমেই ফিক্স করা যাবে। ঠিক আছে? জি তাহলে এইটা সাইবার ক্রাইম এবং ডেটার ক্ষেত্রে আপনি এটা চিন্তা করে আনসারটা দিবেন। কিছু উদাহরণ বা এক্সাম ইয়ে কোশ্চেন হয়তো সলভ করতে পারলে হয়তো আরো ভালো হতো। আমি নেক্সট ক্লাসে এটা দেখবো, বুঝছেন, যে রিলিভেন্ট কোন একটা কোশ্চেনে আসলে ওরা কিভাবে আনসারটা দিচ্ছে সেটা আমি একটু চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য। এরপরে দেখেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি। প্রথমে ক্রাইম এবং ডেটা ব্রিচের ক্ষেত্রে এটা করবেন, এখন ইন্টেলেকচুয়াল প্রপার্টির ক্ষেত্রে কি করবেন? ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে আমরা কোনগুলো বুঝি? যেমন কপিরাইট। হ্যাঁ, কপিরাইট কিসের জন্য হয়? সফটওয়্যার অথবা বুকস, পেপারস, এইগুলোর জন্য কিন্তু কপিরাইট চাই। আমি মেন ডিসকাশনে দেখবেন ওখানে সবকিছু লিখছি, কপিরাইটের জন্য কত বছর, প্যাটেন্টের জন্য কত বছর, ট্রেডমার্কের জন্য কত বছর। এক জিনিস বারবার রিপিট করতেছি না, জাস্ট 1 ঘন্টা সেশন, এটা আমরা চেষ্টা করি কি আমরা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি। তাহলে কপিরাইট কিসের জন্য হয়? বই এবং সফটওয়্যার। তারপরে আমরা চিন্তা করি কি যে পেটেন্ট, না, পেটেন্ট জি ইনভেনশনস এর জন্য, পেটেন্ট ইনভেনশন, হুম ইনভেনশন নতুন কোনো কি ইনোভেশন, ইনভেনশন আবিষ্কারের ক্ষেত্রে আমরা পেটেন্টে করি। তারপরে আমরা দেখবেন যে আমরা লোগো বা ব্র্যান্ডের জন্য আমরা ইউজ করি ট্রেডমার্ক, ট্রেডমার্ক, হ্যাঁ, টিএম হুম লেখা থাকে। আর ট্রেডমার্ক ইয়েস আর একটা জিনিস থাকে আমাদের ট্রেড সিক্রেট, যেন এই কোকা কোলা, কেএফসি, হুম, ওদের রান্না অথবা ওদের যে মিনারেলস যেগুলো আছে ওর মধ্যে একটা মানে একটা লজিক, একটা সিক্রেট কোনো কিছু থাকে, যেটা দিয়ে একটা এটাই এক্সেপশনাল হাইয়েস্ট টেস্ট পাওয়া হাইয়েস্ট যায়। ভ্যালু হ্যাঁ, এটা হাইয়েস্ট ভ্যালু। এই ট্রেড সিক্রেটটা হলো একটা ফর্মুলা, হ্যাঁ, একটা যেটা দিয়ে একটা ফুল বিজনেসটা রান হচ্ছে এ করে। আপনার তাহলে ইন্টেলেকচুয়াল প্রপার্টিরে আমরা কয়টা? কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক, ট্রেড সিক্রেট। তাহলে এক্সামের টেকনিকটাই আপনি করবেন, দেখেন অনেক সময় আমরা বলি কি আনঅথরাইজ ওয়েতে কেউ একটা সফটওয়্যার কপি করতেছে, আমরা রিভার্স রি ইঞ্জিনিয়ারিং এর কথা বলি না, সফটওয়্যার জি ইঞ্জিনিয়ারিং। জি 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 হ্যাঁ, আপনার অর্গানাইজেশনে একটা সফটওয়্যার চলতেছে, আপনি অন্য কোম্পানির, আপনি ওই, যেহেতু আপনি অপারেশনাল সবকিছু জানেন, আপনি দেখতে পাচ্ছেন, বিজনেস লজিকও আপনি জানেন, সো আপনি ওরকম একটা সফটওয়্যার তৈরি করেছেন। আপনাকে চিন্তা করতে হবে কপিরাইটের কোনো ইস্যু এখানে আছে কিনা, তার সাথে এগ্রিমেন্ট কিভাবে হয়েছে, সেইগুলো চিন্তা করে আপনাকে ইন্টেলেকচুয়াল প্রপার্টির এই জায়গায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে 1 নম্বরে গেল আমার সাইবার ক্রাইম এবং ডেটা ব্রিচ, 2 নম্বরে আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টিস। হ্যাঁ, দুইটা হুম জিনিস আমরা এখানে দেখি। কি কি দেখলাম আমরা এখানে? সাইবার ক্রাইম এবং ডেটা ব্রিচটা দেখলাম, আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টিসটা আমরা দেখলাম। এরপরে আমরা বলছি যে ইম্পোর্ট, কম্পিউটারটাই ডিস্টার্ব দিচ্ছে, সরি একটু। তাহলে আমি ইন্টেলেকচুয়াল প্রপার্টিসটা দেখলাম। এরপরে ইম্পোর্ট এবং এক্সপোর্ট কন্ট্রোলের ক্ষেত্রে আমরা যদি দেখি ইম্পোর্ট এবং এক্সপোর্ট কন্ট্রোল, তাহলে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে কি আপনি দেখবেন ক্রিপ্টো সফটওয়্যার অথবা সিকিউরিটি কোনো টুলস, অথবা আপনি গভর্নমেন্টের রেস্ট্রিকশন আছে এমন কোনো কিছু আপনি
আপনি মনে করেন যে ইউএসএ তে যাচ্ছেন বা অস্ট্রেলিয়া থেকে অন্য কোনো দেশে যাচ্ছেন, সেই দেশে আপনি আপনার ল্যাপটপ নিয়ে যাচ্ছেন। ল্যাপটপের যে হার্ড ডিস্ক আছে সেই হার্ড ডিস্কের মধ্যে অথবা এসএসডি অথবা আপনি এক্সটার্নাল কোনো ডিভাইস যদি নিয়ে যান এবং ওই এক্সটার্নাল ডিভাইসের মধ্যে যদি কোনো কিছু এনক্রিপ্টেড থাকে, তাহলে ওইটা তারা সিজ করে নেবে। তাদের দেশে ল আছে যে আসলে কোনো ম্যালওয়্যার কোনো কোনো কিছু আপনি এখান থেকে নিয়ে যাচ্ছেন কিনা, কোনো গুরুত্বপূর্ণ ডেটা আপনি এখান থেকে নিয়ে যাচ্ছেন কিনা। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে এরকম ক্রিপ্টো সফটওয়্যার বা সিকিউরিটি টুলস গুলো এখানে একটা কনসার্নিং ইস্যু। আর দেখতে হবে যে গভর্নমেন্টের কোনো এখানে কোনো রেস্ট্রিকশন দেওয়া আছে কিনা। তাহলে এই জায়গাটাই, এই যে আমরা বলতেছি গভর্নমেন্টের রেস্ট্রিকশন ক্রিপ্টো সফটওয়্যার ট্রান্সপোর্ট করা, তার মানে কি এটা ক্রস বর্ডার টেক ট্রান্সফার। আপনি চিন্তা করবেন যে এক্সপোর্ট ল যেটা আছে, এক্সপোর্ট ল, এই ল এর কথা চিন্তা করে আপনি চিন্তা করবেন যে ক্রস বর্ডার এক দেশ থেকে আর এক দেশে নিয়ে যাওয়ার জন্য আপনি মানে চিন্তাটা আপনাকে করতে হবে। ক্রস বর্ডার টেক ট্রান্সফার, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে এই ধরনের কিওয়ার্ডটা পাবেন। আরেকটা টার্ম এখানে আমরা পেয়েছি ট্রান্স বর্ডার। ট্রান্স বর্ডার ফ্লো কোনটা? ট্রান্স বর্ডার ফ্লো হলো যে ডেটা মুভ করা অ্যাক্রস দ্য কান্ট্রিজ, এক দেশ থেকে অন্য দেশে আপনি যখন ডেটাটা ট্রান্সফার করুন। যেমন বাংলাদেশের গভর্নমেন্টের একটা ল আছে যে কাস্টমারের পিআইআই রিলেটেড ডেটা আপনি দেশের বাইরে কোথাও রাখতে পারবেন না, আপনি বিদেশে কোথাও বাইরে রাখতে পারেন। দ্যাটস ওয়াই কিছু ল রেগুলেশন দিয়ে দেখবেন যে আমাদের দেশে যে ক্লাউড কম্পিউটিং, ক্লাউড সিস্টেম যেটা, এটাকে অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট বা ম্যানেজমেন্ট এটাকে আসলে কি মানে মোটিভেট করে না, অ্যাকসেপ্ট করে না। এটার মেন রিজন যেটা সেটা হচ্ছে ট্রান্স বর্ডার ডেটা ফ্লো যেটা, এটার ক্ষেত্রে। তো এই ট্রান্স বর্ডার এক দেশ থেকে আর এক দেশে ডেটাটা পাঠানোর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ডেটা অবশ্যই যে কান্ট্রিতে তৈরি হয়েছে, দ্যাটস মিন যে কান্ট্রির ডেটা, ওই কান্ট্রির লটা সে যেন ফলো করে। আমি বাংলাদেশ থেকে একটা ডেটা পাঠাবো, তার মানে আমাকে কোন দেশের ল আগে কমপ্লাই করতে হবে? বাংলাদেশের ল। আমি যেখানে আপনার অরিজিন অরিজিন ওইটা আগে কমপ্লাই করতে হবে। এরপরে ট্রান্সপোর্ট যখন ইন্টারন্যাশনালি করবেন, তখন যেই দেশে যাচ্ছে ওই দেশের রেগুলেশন এবং ওই স্টেটের রেগুলেশনের সাথে কমপ্লাই করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তার মানে কি, যেমন মনে করেন একটা কোম্পানি ইউরোপিয়ান ইউনিয়নের ডেটা অন্য কোনো কান্ট্রিতে পাঠাচ্ছে, তাহলে আমাকে সবার আগে কোনটা কমপ্লাই করতে হবে? জিডিপিআর। জিডিপিআর। এক্স্যাক্টলি, এইটাই বলতেছি আমি। ট্রান্স বর্ডারের ক্ষেত্রে যে দেশের ডেটা, ওই দেশের ডেটা অন্য দেশে যদি পাঠায়, তাহলে আমি সেন্ডারের যে কান্ট্রি, ওই কান্ট্রির ল রেগুলেশনটা এটা আগে কমপ্লাই করতে হবে। আচ্ছা, এ- একটা কোশ্চেন ছিল আমার, জি যে জি। আমরা তো এগুলা, এখানে তো প্রচুর ডাটা সেন্টার তৈরি হচ্ছে একটার পর একটা। এখন ডেটা সেন্টার গুলা তো মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলাই, বড় বড় কোম্পানি গুলাই বসাচ্ছে, আমেরিকার হোক আর অন্য দেশেরই হোক। এখন এরা তো, আমরা তো জানি না এই সেন্টার গুলোতে কোথাকার ডাটা আসে, এই সার্ভার গুলোতে স্টোর হচ্ছে, তাই না? না, এখন এখন আপনি জানেন না, বাট হুম। আপনি যদি ওইখানে চাকরি করতেন ডেফিনেটলি আপনি জানতেন। কারণ ভিতরে হচ্ছে কোন একদম। কান্ট্রির সাথে, কোন কোম্পানির সাথে আপনার এগ্রিমেন্ট করছে হচ্ছে, হুম ওই হুম। কান্ট্রির ওই কোম্পানির কে কারা অ্যালাউ করতেছে, বা অরিজিনেট কোন দেশ, সেটা তো আপনি সেখানে তাদের না, আমি এগ্রিমেন্টের আমি মধ্যেই আপনি। আমি আমি কোশ্চেনটা করতে যাচ্ছিলাম কি, যে আপনার এজ এ, মানে সার্ভিস প্রোভাইডার, এজ এ সার্ভিস প্রোভাইডার আমরা যখন সার্ভিসটা দিচ্ছি, সেই ইউরোপীয় ইউনিয়নের ডেটা আপনার এখানে অস্ট্রেলিয়ায় মনে করেন স্টোর হচ্ছে, আপনার হচ্ছে ব্যাকআপ এন্ড রিকভারির জন্য, ফর এক্সাম্পল। হ্যাঁ, সেই ক্ষেত্রে জিডিপিআর
তো অ্যাপ্লাই হবে ওই ডাটাগুলোতে ডেফিনেটলি ইয়েস। প্লাস অস্ট্রেলিয়া যে ডেটা অ্যাক্ট আছে ওইটাও তো কমপ্লাই করতে হবে হ্যাঁ, ওটাও নাকি? কমপ্লাই করতে হবে নাকি তাদের। করতে হবে না? না, কমপ্লাই করতে হবে। হুম। অস্ট্রেলিয়ার যদি আপনার একটা হচ্ছে ইম্পোর্টের জন্য আর একটা এক্সপোর্টের জন্য, হ্যাঁ, দুইটা ক্ষেত্রে আপনাকে কমপ্লাই করতে হবে, বাট আগে মানে এরা চিন্তা তো করতে হবে এখানে তো অরিজিনেট। অস্ট্রেলিয়া তো হচ্ছে সার্ভিস প্রোভাইডার এজ এ হোস্টিং কান্ট্রি, সেই ক্ষেত্রে। ভাই, সার্ভিস প্রোভাইডার ঠিক আছে, এখন আপনি হুম একটা জিনিস চিন্তা করুন, মনে করেন আপনার একটা স্টোরেজ আছে, গুদাম আছে, হ্যাঁ। হুম হুম হুম। আপনার গুদামের মধ্যে আপনি মূলত রাখেন আলু, পটল, এইগুলো। এখন যদি আমি আপনার ওইখানে চাই যে আমি ভাই আপনার ওইখানে আমি বোমা রাখবো, আপনি রাখবেন? না না। কেন? আমি তো পয়সা দেবো আপনাকে। হুম আপনি রাখলে তো আপনাকে গভর্নমেন্ট ধরবে যে আপনি লাইসেন্স নিছেন এখানে আলু পটল রাখার, আপনি এখানে বোমা রাখতেছেন কেন, তাই না? সেটাই। এখন বোমাটা ভ্যালিড হইতে পারে, হ্যাঁ, বোমাটা হুম ভ্যালিড হইতে পারে, বাট আপনার ওখানে রাখার কোনো নিয়ম নাই। হুম। পারমিশন থাকতে হবে। কন্ডিশন থাকতে মানে হুম। প্রত্যেকটাই হচ্ছে এই যে ল, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, প্রাইভেসি, এগুলোর সাথে রিলেটেড। তাহলে এত ট্রান্সবর্ডারটা ক্লিয়ার, বুঝতে পারছেন? জি জি, ক্লিয়ার। এত ল গুলা পড়িয়া এখন মনে হচ্ছে যে পৃথিবীর কোনো দেশে আসলে নিরাপদ না। হ্যাঁ, নিরাপদ না, আবার মানে এত অনেক আইন কান্ট্রি। কানুন করছে যে আপনি একটা বিজনেস করবেন, এই বিজনেস আসলে শেষ পর্যন্ত যে কি হবে, আদৌ আচ্ছা, প্রফিট এরপরে করবেন, হ্যাঁ, প্রফিট করবেন নাকি একেবারে পুরোপুরি লস করবেন? ভাই, এই যে আপনি এ- এত গতদিনে বললেন না যে একটা কোম্পানি, সে যদি এই রুলস রেগুলেশন ভায়োলেশন হয়, প্রাইভেসিটা যদি মেনটেন না হয়, হিউজ পরিমাণ লসের ক্ষেত্রে, এবং সেটা তার টোটাল রেভিনিউ, মানে যত টাকা সে প্রফিট করতেছে, এই প্রফিটের 35%-এর মতো পেনাল্টি দিতে হয়, এমনও অর্গানাইজেশন আছে। আমি হুম বছরে 100 টাকা প্রফিট করছি, মানে সবকিছু খরচ খরচ বাদ হুম, দিয়ে, গতদিন বললেন তো কথাটা। তাহলে ওইটার উপরে ভাই 100 টাকা থেকে 35 টাকা আমাকে দিয়ে দিতে হচ্ছে। এখন আমি এই রিলেটেড কাজ করার আগে আমাকে কতবার চিন্তা করতে হবে, চিন্তা করছেন? সেটাই এই তো। জন্য আমরা যদি বাংলাদেশে বসে চিন্তা করি তাহলে এটা আসলে অকল্পনীয়, বাট আমি যে মাঝে বাইরে। মাঝে চিন্তা, মাঝে মাঝে আমি চিন্তা করি যে আমি যে সিকিউরিটি বিজনেস করব, কিন্তু এত রুলস আর রেগুলেশন দেখে আমি সে থাক দরকার নেই। সব থেকে বেস্ট হলো কি কনসালটেন্সি করা, আপনার হ্যাঁ। রিস্ক ফ্রি, তুলনামূলক সেটাই। রিস্ক ফ্রি। হুম আবার আরেকটা বিষয় হলো যে সিকিউরিটি বিজনেস গুলো, এইগুলো আসলে যদি আপনি অনেস্টি মেনটেন করে বিজনেসটা হয়, আসলে কি সিকিউরিটি বিজনেসে অনেস্টি মেনটেন করা হয়? দেখেন, আমাদের সব ডেটাগুলো কোথায়? হয় ইসরায়েলের কাছে অথবা আমেরিকার কাছে, তাই না? যেমন হুম আমরা কোনো একটা ইস্যুতে পড়লে, কোনো একটা ঝামেলা, মনে করেন আপনার ডেটাবেস করাপ্ট করছে, আপনি কোনো ডেটা রিট্রিভ করতে পারতেছেন, ওইএম এর হুম সাথে কমিউনিকেশন করার পরে ওইএম আপনার ডেটা রিট্রিভ করে দিচ্ছে, হাউ ক্যান ইট পসিবল? ডেফিনেটলি ওইএম একটা কপি আপনার তার কাছে রাখতেছে, সেখানে একটা কপি রাখতেছে তারা, হ্যাঁ। তো এইখানে অনেক ইস্যু থাকে যেগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হয়। সো তাহলে আমরা কি করলাম? আমরা চারটা বিষয় দেখলাম, হ্যাঁ। সাইবার জি। ক্রাইম এবং ডেটা ব্রিচ, ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ, ইম্পোর্ট এক্সপোর্ট কন্ট্রোল, ট্রান্সবর্ডার ডেটা ফ্লো, এবং ফাইনালি যেটা সেটা বলছে প্রাইভেসি। এই প্রাইভেসি বলতে কি? এই প্রাইভেসি কিন্তু সব আচ্ছা, থেকে ইম্পোর্ট ইম্পর্টেন্ট। ইম্পোর্ট এক্সপোর্টটা একটু আরেকটু জি, ডিটেলস বলেন তো, আমি জিনিসটা আরেকটু ক্লিয়ার হতে চাই। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে আমরা বললাম যেমন ক্রিপ্টো সফটওয়্যার বা সিকিউরিটি টুলস এর ক্ষেত্রে গভর্নমেন্টের যদি কোনো রেস্ট্রিকশন থাকে, আপনি দেখেন, আপনি চাইলে কি বাংলাদেশে কোনো একটা অর্গানাইজেশন ফরেনসিকের টুলস কিনতে পারে? আপনার কি কি মনে হয়? ডেফিনেটলি না পারে না না। না না না। আপনাকে এইটা গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্ট শুধু গভর্নমেন্টের নির্দিষ্ট একটা ইউনিট থেকে আপনাকে পারমিশন নিতে হবে। হুম আপনি বাংলাদেশে কি ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো সফটওয়্যার এটা চালাইতে পারবেন? এটা বাংলাদেশে এটা ব্যান্ড করা। হুম
তাহলে এটা তো আপনি ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে পারবেন না, তাই না? না, তো না। ইম্পোর্ট এক্সপোর্ট কন্ট্রোল বলতে এটা মেনলি দেখবেন যে ক্রিপ্টো সফটওয়্যার, সিকিউরিটি টুলস বা গভর্নমেন্টের কোনো রেস্ট্রিকশন যদি কোনো ইস্যু আসে, সেটা এটা মানে আপনি থিঙ্ক লাইক এ এক্সপোর্ট লয়ার। এক্সপোর্ট লটাকে আপনার চিন্তা করতে হবে, ক্রস বর্ডার টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে আসলে আমাদেরকে কিভাবে কাজ করতে হয়, সেটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট। হুম, বুঝতে পারছি। ক্লিয়ার? বুঝতে পারছেন? হুম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা ফাইনালি যেটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে প্রাইভেসি। প্রাইভেসি সম্পর্কে যদি বলি, এটা পুনরায় আবার বলতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব সময় প্রায়োরিটি দিতে হবে কোনগুলোর, যেমন কনসেন্ট। কনসেন্ট কি বলেন তো? মনে করেন আমি আপনাকে কনসেন্ট হচ্ছে পারমিশন, যার যার পারমিশনটা, যার ডেটা আপনি নিয়ে কাজ করতেছেন, বা যাকে নিয়ে কাজ করতেছেন। ফর এক্সাম্পল, কেউ সিক হয়ে গেছে, এখন এখন তাকে আপনি সিপিআর দিতে হবে। সিপিআর দেওয়ার আগে তার কাছ থেকে কনসেন্ট নিতে হবে যে আমি তোমাকে সিপিআর দিব, কারণ তোমার হার্ট বিট করতেছে না। সে যদি রাইট। কনসেন্ট না দেয়, সেই ক্ষেত্রে আপনি ওকে টাচও করতে পারবেন না। যেমন আমরা মাঝে মাঝে বলি না যে অ্যাগ্রি কিনা, ইয়েস অর নো, আই ওইটাই তো অ্যাগ্রি উইথ দ্য কনসেন্ট। টার্মস এন্ড ওইটাই কন্ডিশন, ওইটারই এটা হচ্ছে আরেকটা কনসেন্ট। আরেকটা ইংরেজি শব্দ হচ্ছে কনসেন্ট। এক্স্যাক্টলি। হুম। সেকেন্ড যেটা প্রাইভেসির ক্ষেত্রে, সেটা আমরা প্রোটেকশনটা চিন্তা করতে, প্রোটেকশন। কনসেন্ট, আমি ফর এক্সাম্পল, এই যে আপনি আপনি যে ইয়াটা রেকর্ড করতেছেন, হ্যাঁ ওইখানে কিন্তু মেসেজ আসছে আমার কাছে যে এটা আম, এই জুম মিটিংটা উইল বি হ্যাঁ, রেকর্ডেড। এইটা তো জুম আমাকে নিছে, আবার 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 এইটা ও, কিন্তু আমারও কিন্তু পারমিশন নেওয়া নিতে হ্যাঁ, হয়, হ্যাঁ, হ্যাঁ। নর্মালি যে নর্মালি কোনো তাই একটা, যে করে আজকের এই যে, সেশনটা আমি রেকর্ড করতে চাই। হ্যাঁ, রেকর্ড হুম, করতে চাই, কারণ হচ্ছে করতে যে চাই। পরে আমি এটা রিইউজ করবো, এই জন্য আমি রেকর্ড করতে আছি। হুম, রিইউজ তাহলে যেহেতু এইটা করবো, হচ্ছে কনসেন্ট। কনসেন্ট। তারপর প্রোটেকশন, এবং থার্ড নাম্বার যেটা, সেটা হচ্ছে লিগাল কমপ্লায়েন্স। প্রাইভেসি লিগালি এটা কমপ্লাই কিনা। যদি কোনো কনফ্লিক্ট হয়, হ্যাঁ, কোনো কনফ্লিক্ট দেখা দিচ্ছে এই কনসেন্ট বা এই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ, প্রাইভেসি আগে না বিজনেস নিড আগে? প্রাইভেসি। অবশ্যই প্রাইভেসি। সো প্রাইভেসির গুরুত্ব আগে দিতে হবে বিজনেস নিডের থেকে। কারণ এটা হচ্ছে কাস্টমার, এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট, এটা মানুষের সাথে এটা রিলেভেন্ট। নাহলে তো আপনিও ট্রাম্প, আমিও ট্রাম্প। হ্যাঁ, বিজনেস ছাড়া কিছু বুঝি না আমি। এটা আমাদের করতে। সো তাহলে আমরা এই যেটা দেখলাম, হ্যাঁ, এইগুলোই আমাদের ডিসকাশনে ছিল। সো আপনি কনফিউজড এরিয়া যেখানে হবে, যখন মনে করেন আপনি এই চ্যাপ্টারে কোনো একটা আনসার দিতে যেয়ে আপনি কনফিউজড হয়ে গেলেন, আসলে কোনটা কারেক্ট হবে, হ্যাঁ, যে কোনো কোনটা একটা কারেক্ট হবে। কোশ্চেন। আমরা যেরকম অন্য চ্যাপ্টার গুলোতে বলি যে ভাই আপনি যদি এরকম চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন বিজনেস সেন্ট্রিক আনসার কোনটা, তারপরে আপনি দেখবেন যে অর্গানাইজেশন বেনিফিটেড হয় কিভাবে। বাট ল এর এই চ্যাপ্টারে আপনি কিভাবে চিন্তা করবেন? প্রথম আপনি চিন্তা করবেন এটা কি আসলে লিগাল। এক হুম। নম্বরে কি চিন্তা করুন, এটা কি লিগাল। দুই নম্বরে আপনি চিন্তা করেন ভাই এটা কি এথিক্যাল। থার্ড নম্বরে বলবে এটা কি কমপ্লায়েন্ট। চার নম্বরে আপনি চিন্তা করবেন এটা কি আমার অর্গানাইজেশন রিস্কটাকে রিডিউস করবে, রিস্কটাকে কমাবে। এই চারটা মানে আনসার দেওয়ার পরে আপনি আসলে আপনার মানে এক্সাক্ট আনসার যেটা, আপনি এইটা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। তাহলে কি প্রথমে কি লিগাল, প্রথমে লিগাল। সেকেন্ডে এথিক্যাল, হুম, থার্ড লিগাল, নাম্বার ইথিক্যাল। দেখবেন যে কমপ্লায়েন্ট কিনা, এটা কমপ্লাই করে কিনা, কমপ্লায়েন্ট কিনা। চার নম্বরে হচ্ছে রিস্কটাকে কমাচ্ছে কিনা। এখন এই চ্যাপ্টারের আনসার দিতে যে আমরা অ্যানালাইসিস করে দেখছি, যেমন আপনি বললেন না আপনার 30টা কোশ্চেনের মধ্যে 27টা হয়েছে, 3টা হয় নাই। এরকম হুম, অনেকের সাথে যখন আমি মেন্টরশিপ দিছি, আমি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমি দেখছি যে আসলে তাদের ভুল হয়েছে কেন। ভুল হুম, হওয়ার মেন রিজন আমি 3টা ফাইন্ড আউট করতে পারছি। যেমন প্রথমে তারা কি করছে, তারা সিস্টেমটাকে ফিক্স করতে চাইছে, প্রবলেম সলভ করতে চাইছে ইনভেস্টিগেশন করার আগেই। ইনভেস্টিগেশন করার আগেই তারা প্রবলেমটা সলভ করতে চাইছে, তারা রুট কজ অ্যানালাইসিস করে নাই।
এটা একটা ইস্যু। তাহলে আপনাকে কি চিন্তা করতে হবে, যে আপনি কোনো কিছু ফিক্স করার আগে অবশ্যই আপনাকে ইনভেস্টিগেশন করতে হবে প্রপারলি। প্রিজার্ভ করতে হবে, এভিডেন্স প্রিজার্ভের কথা প্রিজার্ভ বললেন করতে যেটা। হবে, মানে রিজনটা ফাইন্ড আউট করতে হবে। জি। সেকেন্ড ইস্যু যেটা আমি পেয়েছি যে মানুষ ভুল করে, তারা লিগ্যাল রিকোয়ারমেন্ট গুলোকে তারা ইগনোর করে। লিগ্যাল যেটা, বাট লিগ্যালটা তো মেন বিষয়, এখানে লিগ্যালটাকে তারা ইগনোর করে। আর থার্ড নাম্বার হচ্ছে তারা টেকনিক্যাল আনসারটাকে চুজ করে, ম্যানেজেরিয়াল আনসারটাকে তারা চুজ করতে পারে না। হ্যাঁ। থিঙ্ক লাইক এ টেকনিশিয়ান। হ্যাঁ, এখানে কয়েকটা বিষয় আপনি যদি ম্যাপ করতে চান, ম্যাপিং এর ক্ষেত্রে আপনি কি কিভাবে আসলে এটা ম্যাপ করবেন, যেমন এগ্রিমেন্ট এটা কি, একটা কন্ট্রাক্ট, তাই না? এগ্রিমেন্ট বলতেই তো আমরা কন্ট্রাক্ট বোঝাই। হ্যাঁ, ডেফিনেটলি একটা কন্ট্রাক্ট একটা। গভর্নমেন্ট যেগুলো প্রোভাইড করে সেগুলো কি ল। আমরা বেস্ট প্র্যাকটিসের কথা যদি চিন্তা করি, তাহলে স্ট্যান্ডার্ড গুলোই আসলে বেস্ট প্র্যাকটিস হিসেবে এখানে। আর পার্সোনাল ডেটা যেটা আছে পিআইআই রিলেটেড, সেগুলো প্রাইভেসির ইস্যু, এখানে প্রাইভেসি রিলেটেড ইস্যু। আচ্ছা তাহলে ভাই, সব আমি থেকে জি। আমার যে কোশ্চেন, আপনি ইয়াটা দেখতে পান, এই যে আমি যেটা এক্সাম দিছি 4 নম্বরের, হ্যাঁ, 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 দেখতে পারি। একটু একটু যাই দেখি, ওই যে 3টা কোশ্চেন রং হয়েছে আমার ওখানে। আচ্ছা, দেখেন। Matthew recently authored an innovative algorithm. So সে একটা লিখছে ইনোভেটিভ অ্যালগরিদম, মানে হচ্ছে পেটেন্ট, ওকে, ফর সলভিং এ ম্যাথমেটিক্যাল প্রবলেম আবার ইয়া হয় না, and he wants to share with the world. However, prior to publishing the software code in the technical journal, he wants to obtain some sort of intellectual property protection. What type of protection is the best suited for him? যেহেতু যেহেতু ও ইন্টেলেকচুয়াল প্রপার্টি হইলে নর্মালি আমরা কি করি, যে আমরা পেটেন্ট করি, কিন্তু আবার ও বলতেছে জার্নালে ও প্রকাশ করবে, তো ও তো পাবলিকলি ওপেন করে দিচ্ছে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, সো জি। আমার বুঝতে ভুল হয়েছে কি, আমি ভাবছি যে ও যেহেতু রাইট করছে, কোডটা লিখছে, সে অ্যালগরিদমটা লিখছে এবং সলভ করছে, সেহেতু এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি নর্মালি আমরা প্যাটেন্ট করি। আমি কি ঠিক বলছি কথাটা? হ্যাঁ, তো ওই জন্য আমি আমি প্যাটেন্ট আনসার করছি। কিন্তু আমি বুঝতে যেটা ভুল করছি, যে ও তো আবার জার্নালে আবার ডিসক্লোজ করে দিচ্ছে। তো ডিসক্লোজ হ্যাঁ, করলে তো তখন তো আর আপনার ইন্টেলেকচুয়াল, পেটেন্ট করলে তো ওটা হইল না। পেটেন্ট করলে তো ওটা পুরাটাই আপনার আন্ডারে চলে আসলো, কিন্তু যখন আপনি ডিসক্লোজ করে দিবেন তখন তো আর পেটেন্টে থাকলো না ওটা। রাইট। তখন সো ওইটা যেমন হ্যাঁ, তখন ওইটা কোথায় যাবে? আর ও তো ট্রেডও করতেছে না, তাহলে ট্রেডমার্ক হবে না। ট্রেড ট্রেড সিক্রেটও না, এটা এটা সিক্রেটের কিছু নাই। ও জাস্ট কন্ট্রোল করতে চাচ্ছে এটা। কন্ট্রোল করতে চাচ্ছি। তো কপিরাইটিং হচ্ছে বেস্ট আনসার। এবং আপনি আরেকটা কাজ করতে পারেন। হ্যাঁ, আপনি দেখেন, আপনি জাস্ট এই কোশ্চেনটা কপি করে হুম। আপনি ওই এক্সাম মেন কিওয়ার্ড গুলো আপনি ফাইন্ড আউট করতে পারেন। হ্যাঁ, কপি করে হয়তো আপনি চ্যাট জিপিটি কে এখানে বললেন, হ্যাঁ তুমি আমাকে এই জিনিসটা একটু ইয়ে করো তো, যে এক্সপ্লেন করো। এক্সপ্লেন করো। অথবা ওকে হয়তো আপনি আরো সহজ করে দিতে পারেন। হ্যাঁ, ওয়াই ওয়াই Why? কারেক্ট। আচ্ছা, হোয়াই হ্যাঁ, দ্যাট ইজ কারেক্ট। নর্মালি ওরা আনসার। আনসারটা বলেও দেয় যে এটা এটা এই জন্য হচ্ছে হ্যাঁ, আনসার। এইটা কিন্তু আরেকটা বিষয় হলো কি, সিআইএসএসপির এক্সামে আমি এইটাও দেখছি, এই কোশ্চেন গুলো আপনি যখন চ্যাট জিপিটি বা জেমিনিকে ওকে দিবেন, ও কিন্তু অনেক সময় কারেক্ট আনসার দিতে পারে না। বাট হ্যাঁ, অনেক আপনার সময় ভুল এইখান দেয়। এইখান অনেক থেকে সময় ভুল দেয়। একটা ক্লু তারা আপনাকে দেয়। হ্যাঁ, কি ক্লু দেয়? যেমন বলছে হি প্ল্যানস টু পাবলিশ
the algorithm or software, এই but যে দেখছেন, এই যে wants চ্যাট জিপিটি, legal protection for the চ্যাট জিপিটি কিন্তু invention রং itself. আনসার, ভাইয়া চ্যাট জিপিটি কিন্তু রং আনসার দিছে। হ্যাঁ, চ্যাট জিপিটি বলতেছে প্যাটেন্ট, patent. কিন্তু এটা তো প্যাটেন্ট হবে না, কারণ হচ্ছে ও তো জাস্ট কিছু কন্ট্রোল করতে যাচ্ছে। না, এইটার কারণ দেখেন, আমি কিন্তু বলছি হয় কারেক্ট আনসার ইজ সি, ঠিক আছে? এখন যদি আমি ওকে আমি এটা যদি আমি ওকে চেঞ্জ করে দিই, হ্যাঁ, ওকে আমি এটা না দিয়ে আমি শুধু তাকে আমি ইয়ে করে দিলাম। ও ও যে আগে রিড করে নিছে, যার কারণে সে এটাকে ইয়ে করছে। এখন যদি আমি বলি যে হয় কারেক্ট আনসার ইজ, হ্যাঁ, বি, অথবা মানে হয় কারেক্ট আনসার ইজ এ, ও কিন্তু আপনাকে আবার ওইভাবে এক্সপ্লেন করবে। আমি একে যদি বলি হুম, যে হয় কারেক্ট আনসার ইজ এ, প্লিজ এক্সপ্লেইন। হুম, ও দেখেন ও আবার এইখানে এক্সপ্লেন করতেছে, হ্যাঁ, এ কপিরাইট, বিকজ, হ্যাঁ, সে বলছে, এবং কপিরাইটের ক্ষেত্রে সে বলছে সফটওয়্যার কোড ইজ অটোমেটিক্যালি প্রোটেক্টেড বাই কপিরাইট অনস ইট ইজ ক্রিয়েটেড ইন tangible form. That's why answer is C. এই যে টেঞ্জিবল ফর্ম বলছো না, হ্যাঁ, এই টেঞ্জিবল ফর্মটা এটা কিন্তু একটা বিরাট বড় ক্লু। কারণ এই কোশ্চিনটার মধ্যে আপনি যদি যান, কোশ্চিনের মধ্যে ও কিন্তু বলছে যে ও রাইট ডাউন করছে জিনিসটাকে, তাহলে ওই জিনিসটাকে টাচ করা যায়, তাহলে টেঞ্জিবল ওই জিনিসটা। এক্স্যাক্টলি। সো এইখানে আমরা দেখেন আজকে, তাহলে এইখানে আপনি ফাইনালি যে পয়েন্ট গুলো আমরা একটু ইয়ে করলাম, যেমন এইখানে আমরা সিএলআইপি নিয়ে একটু স্টাডি করলাম, হ্যাঁ, হুম, সিএলআইপি যেটা, তারপরে আমরা পাঁচটা লিগাল ইস্যু নিয়ে, পাঁচটা লিগাল এরিয়া নিয়ে আমরা চিন্তা করলাম। তো মানে আপনি চিন্তা করতেছেন যেভাবে, জাস্ট আপনার এইরকম রিস্ক নেওয়ার ডিসিশন যেগুলো মোস্ট রেসপন্সিবল, কোনগুলোর আপনি গুরুত্ব আগে দিবেন, সেগুলো নিয়েই চিন্তা করবেন, এবং ওই আলোকেই আপনি আনসার গুলো দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা। ঠিক আছে, আর এমনি কোনো কোশ্চেন আছে কিনা? না, আপাতত নাই ভাই এটাতে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আচ্ছা, নেক্সট উইকে ইনশাল্লাহ আমরা চ্যাপ্টার 5 যেটা, সেই চ্যাপ্টার 5টা নিয়ে আমরা ডিসকাস আচ্ছা, করব। ঠিক আছে, আমি তাহলে একটু চ্যাপ্টার 5টা দেখুন মধ্যে।